নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আরও একবার কি এই ভারতবর্ষের বুকে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময় যেভাবে আগুন লেগেছিল সেভাবে কি আরও একবার আগুন জ্বলতে পারে? সম্ভাবনাময় পরিস্থিতির কিন্তু তৈরি হচ্ছে, কারণ এক একজন নেতার বক্তব্য এমন আসছে যেখানে বোঝা যাচ্ছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেলে হতে পারে ভারতবর্ষ জুড়ে সেই একই জিনিস যেটা আমরা সিএএ বিরোধী আন্দোলনে দেখেছিলাম, এই রাজ্যে দেখেছিলাম দেশ জুড়ে, এবং সেটাই ইঙ্গিত কিন্তু পরিষ্কারভাবে এসে গেছে। আর সেটাই এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ খবর। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন, এই প্রতিবেদনটা কিন্তু আপনাকে ভালোভাবে দেখতে হবে এবং ঠান্ডা মাথায় দেখে বুঝতে হবে যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ আমি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আপনার সঙ্গে আলোচনা করব, যে আলোচনার মাধ্যমে আপনি বুঝে যাবেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বা ওয়াকফ এই যে আইন এর যে আসছে, অ্যামেন্ডমেন্ট করে যেটা আসতে চাইছে, তার বিরুদ্ধে কেন সবাই আছে। এই রাজ্যেও এক সাংসদ এর বিরুদ্ধে আছে, এবং সব কেন, এটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন রুদ্রবার্তা মানে কিন্তু কোনো মন গড়া গল্প নয়, কোনো ফেক নিউজ নয়। রুদ্রবার্তা মানে যেখানে সব কিছু হবে যুক্তি দিয়ে। আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে এনেছি সেই বিষয়টা কিন্তু খুব ভয়াবহ, কারণ এই বিষয়টা আপনি যদি পুরোপুরি না জানেন তাহলে বিরাট বড় মিস করবেন। ভারতবর্ষে এখন এমন পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি যেখানে দাঁড়িয়ে এমন কিছু আওয়াজ উঠছে, এমন কিছু আওয়াজ আসছে, বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে কি হতে পারে এবং আগামী দিনে কি হতে চলেছে এটা যদি আপনি জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে এখন থেকে আপনি সচেতন হতে পারবেন। সেই সচেতনতা করার জন্যই কিন্তু আমার এই প্রতিবেদন। ঝেড়ে কাশি, আপনারা জানেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে আমি বলেছিলাম যে আসতে চলেছে, জানেন আপনি যে আমি কিছুদিন আগেই বলেছিলাম, তখন ওটা ছিল ব্রেকিং নিউজ। আজ এটাও কিন্তু ব্রেকিং নিউজ। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে আসার কথা চলছে, মানে 2025-এ যেটা হবেই হবে, এবং সেটা জেপিসির যে বৈঠক ছিল সেই বৈঠকে 10 জনকে সাসপেন্ড করা হয়েছে, কারণ তারা বিরোধিতা করছিল। কিন্তু বিরোধিতা যারা করেছিল তাদের নামটা আগে আপনি দেখুন। যে 10 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সেই 10 জন সাংসদের নাম যদি আপনি দেখেন, সেটা হচ্ছে এম আবদুল্লাহ, মোহাম্মদ জাভেদ, এ রাজা, আসাউদ্দিন ওয়েসি, নাসির হুসেন, মহিবুল্লাহ, আরভিন সাওয়ান্ত, নাদিবুল হক, ইমরান মাসুদ এবং কল্যাণ ব্যানার্জি। এদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। দেখলেন, বিরোধিতা করা এই তালিকার মধ্যে কিন্তু আমাদের রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জিও আছেন। আচ্ছা, এই যে বিরোধিতা করছে এরা কেন করছে? কি এমন আছে অ্যামেন্ডমেন্টে যেখানে গিয়ে কিন্তু সবাই বিরোধিতা করছে? ভয়ঙ্কর কি কি জিনিস আছে যেটা আমাদেরও কিন্তু জেনে রাখা দরকার আছে, কারণ তাহলে আপনি বুঝবেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কি চায়। খুব ঠান্ডা মাথায় শুনবেন, কিন্তু আপনি শুনুন এই বিষয় নিয়ে। আর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া যিনি আছেন তিনি হচ্ছেন আসাউদ্দিন ওবেসি। ঠিকই ধরেছেন, 15 মিনিটে সে ধমকি দেওয়া আকবরউদ্দিন ওবেসির দাদা আসাউদ্দিন ওবেসি কি বলেছেন এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, সেটা কিন্তু একবার আপনাকে শুনতেই হবে। এটা কিন্তু খুব ভাইরাল নিউজ, শুনুন। मुसलमान क्या चाहते हैं, वो ये जो एक्ट है वो लागू होना चाहिए। कौन सा एक्ट? वक्फ अमेंडमेंट एक्ट। देखिए, जहाँ तक हम जानते हैं, मुसलमानों का एक बहुत बड़ा ऑर्गेनाइजेशन है ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड, जिसमें मुसलमानों के मुख्तलिफ मसलक और मुख्तलिफ ऑर्गेनाइजेशन, सोशल, रिलीजियस सब हैं। सब ने उसमें पर्सनल लॉ बोर्ड ने इसको रिजेक्ट किया है, और सब ये कह रहे हैं कि 2013 का जो कानून है वो बेहतर है, जो प्रिंसिपल एक्ट है। आज आप कोई कानून ला रहे हैं तो वक्फ की इस जायदाद को बचाने के लिए नहीं, वक्फ की जायदाद को बर्बाद करने के लिए ला रहे हैं। आप बताइए कि वक्फ बोर्ड में नॉन मुस्लिम मेंबर कैसे होगा? उत्तर प्रदेश में काशी विश्वनाथ बोर्ड है, क्या कोई नॉन हिंदू मेंबर बन सकता है? नहीं बन सकता है। आप कह रहे हैं कि अगर कोई मुसलमान जो 5 साल तक इस्लाम फॉलो करेगा वही प्रॉपर्टी वक्फ को दे सकता है, माने फिर वो 5 साल तक किसी और धर्म के स्थान को दे सकता है प्रॉपर्टी, मगर मुसलमान को, मस्जिद को या दरगाह को नहीं दे सकता। तीसरा, आप कह रहे हैं कि कलेक्टर को हम पावर देंगे। कलेक्टर कैसे पावर देगा? वो तो प्रिंसिपल्स ऑफ नेचुरल जस्टिस के खिलाफ है। कलेक्टर तो गवर्नमेंट का अपॉइंटी होता है। हाँ। चौथा, आप कह रहे हैं कि वक्फ बाय यूजर खत्म कर देंगे। वक्फ बाय यूजर तो
अगर खत्म होगा तो फिर उत्तर प्रदेश में 95% वक्फ प्रॉपर्टीज वक्फ यूजर उसका क्या होगा? तो सर ये सुन तो लीजिए। फिर आप कह रहे हैं कि कोई भी जाकर कलेक्टर को कंप्लेन कर दे कि भाई ये फुला मस्जिद नहीं है, तो कलेक्टर जैसा उसमें इंक्वायरी ऑर्डर करेंगे, जब तक इंक्वायरी कंप्लीट नहीं होती वो मस्जिद नहीं रहेगी। उस बिल में प्रोविजन है, लिमिटेशन एक्ट हिंदू धर्म के ऊपर अप्लाई नहीं होता, ना सिख के धर्म ना ईसाइयों पर होता है। आप सिर्फ मुस्लिम जायदादों पर लिमिटेशन एक्ट को अप्लाई कर रहे हैं। तो ये वक्फ प्रॉपर्टीज को बचाने के लिए कहाँ लाया जा रहा है बताइए हमको। ये तो अच्छा 7% वक्फ फंड देना पड़ता है, उसको 5% कर दिया। तो ऑल इन ऑल ये वक्फ को बर्बाद करने के लिए, वक्फ की जायदादों को लूटने के लिए इस तरह का मोदी सरकार कानून लाने की कोशिश तो कर सर रही है। इतनी सब बातों के बाद भी अगर ये एक्ट आ जाता है तो उसके बाद आप लोग क्या करने वाले हैं? देखिए आगे क्या होता है, CAA का प्रोटेस्ट हुआ था। हाँ, प्रोटेस्ट होगा, बराबर होगा, एहतजाज होगा, क्यों नहीं होगा? सड़कों पर होगा। देखिए শুনলেন তার বক্তব্য, আপনি শুনলেন। আমি জানি আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে যে সত্যি এগুলো কি। আপনি ভালো করে খেয়াল করেছেন, 5টা পয়েন্ট কিন্তু সে তুলে ধরেছে। 5টা পয়েন্ট, পাঁচখানা পয়েন্টকে যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝে যাবেন এদের বিরোধিতা কেন এবং কি হতে পারে, সেটা তো আপনি শেষে শুনেছেন। কিন্তু সবচেয়ে আগে কথা হচ্ছে যে বিরোধিতাটা করা হচ্ছে কেন, যে যুক্তিগুলো খাড়া করেছে সেই যুক্তিগুলো কতটা যুক্তিগ্রাহ্য আর কতটা নয়, এটাও আপনাকে জানতে হবে। কারণ আপনাকেও তো বলতে হবে সবার সামনে যে এইগুলো ঠিক না ভুল, তাই না? প্রথম কথা কি বললেন, ওয়াকফ বোর্ডে কেন একজন নন মুসলিমকে রাখা হবে? ভালো প্রশ্ন। ওয়াকফ বোর্ডে কেন নন মুসলিমকে একজন রাখা হবে? আপনি দেখলেন তার সঙ্গে সঙ্গে বললেন যে কাশী বিশ্বনাথে যেটা আছে উত্তরপ্রদেশে, সেখানে যে বোর্ড আছে সেই বোর্ডে কেন একজন নন হিন্দু কেউ নেই। মানে সোজা বাংলা কথা হচ্ছে যে মুসলিম যে ওয়াকফ বোর্ড আছে সেই বোর্ডে কেন একজন হিন্দু থাকবে বা শিখ থাকবে, কেন অন্য কেউ থাকবে মুসলিম ছাড়া। আর এই যে কাশী বিশ্বনাথ বোর্ড আছে বা যা আছে, এক্ষেত্রে কেন কোনো অহিন্দু মানে মুসলিমরা কেউ নেই? প্রশ্নটা স্বাভাবিক, এই প্রশ্নটা করেছেন। কিন্তু এই প্রশ্নের উত্তর যেটা হওয়া উচিত, যেটা যুক্তিযুক্ত, সেটা আপনাকে শুনতে হবে। অনেকেই দেখি আমাদের রাজ্যে বলেন যে কেন ফিরহাদ হাকিমকে তো এখানে রাখা হয়েছিল, ওই কি বলে যেন তারকেশ্বর কি সবের বোর্ড ফোর্ড কি আছে জানি না আমি, বলেন অনেকে। দেখুন এই যুক্তি আর ওই যুক্তির মধ্যে কিন্তু ফার ডিফারেন্স আছে। এবার আমি আপনাকে বলে দিচ্ছি, আসাউদ্দিন ওবেসি হয়তো জানেন না বা ভুলে গেছেন বা বলছেন না, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ ট্রাস্ট বলুন বা যে কোনো ট্রাস্ট বলুন, রামকৃষ্ণ মিশন বলুন বা ভারত সেবাশ্রম সংঘ বলুন বা যে কোনো হিন্দুদের সংগঠন বলুন বা শিখেদের কোনো সংগঠন বলুন, সব সংগঠন আপনারা দেখেছেন। কিন্তু কোনো সংগঠন কোনো জায়গায় কি দাবি করে এটা আমার জমি? বাপের জন্মে শুনেছেন যে কোনো একটা জায়গা থেকে কাশী বিশ্বনাথ মন্দির বলছে, ওই মন্দিরের বোর্ডের লোকেরা বলছে যে ওই জমিটা আমার বলে? কিন্তু ওয়াকফ বোর্ড তারা কিন্তু বলে। তো দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আসাদুদ্দিন ওবেসি সব জানে, কিন্তু জেনেও চুপ করে ঘুরিয়ে দিল। মানে আপনি বুঝে নিন যে এরা ঠিক কি চাইছে। বোর্ডের মধ্যে কোনো হিন্দু থাকলে অসুবিধা কোথায়, বা কোনো শিখ যদি থাকে অসুবিধা কোথায়? আসলে অসুবিধাটা আছে প্রচুর, কারণ তাহলে সব কিছু করা যাবে না। একটা সংগঠন বা বোর্ড, যে বোর্ড অন্যের জায়গা বলছে আমার জায়গা, যে কোনো জায়গা বলছে আমার সম্পত্তি, কলকাতার বহু জায়গাকে বলছে আমার সম্পত্তি, কোন কোন জায়গাকে নিজের জায়গা বলছে না তার কোনো ঠিক নেই। এই টাইপের কি কোনো আপনি সংগঠন দেখেছেন বা কোনো বোর্ড দেখেছেন? আমি আবারও বলছি, রামকৃষ্ণ মিশন বলুন বা ভারত সেবাশ্রম সংঘ বলুন, এগুলো তো বড় বড় দেশ জুড়ে আছে। তো তাদের কোথাও দেখেছেন দাবি করছে যে এই জায়গাটা আমার, অন্যজন থাকছে সেখানটা বলছে আমার জায়গা? আর এরা তামিলনাড়ুতে 1000 বছরের পুরনো জায়গাকেও বলছে আমার জায়গা। এরপরে আপনি আসুন দ্বিতীয়টায়। এই অ্যামেন্ডমেন্টে যেটা আছে সেটা হচ্ছে কোনো মুসলিম লোক যদি 5 বছর ধরে ইসলামকে ফলো করে তবেই সে ওয়াকফ করতে পারে কোনো প্রপার্টিকে। অর্থাৎ ওয়াকফ করা মানে হচ্ছে দান করে দেওয়া, আল্লাহর নামে সম্পত্তি দান করলাম, মানে আল্লাহর নামে আমি দান করে দিলাম জমিটা, মানে ওয়াকফ বোর্ডকে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে সোজা বাংলা কথা। তখন পারবে 5 বছর ধরে সে যদি ইসলাম ফলো করে তাহলে। এখানেও আপত্তি এদের, কিন্তু আমাদের জন্য জানতে হবে বা আমাদের বুঝতে হবে যে কেন এরা আপত্তি করছে আর আমরা কেন এইটার পক্ষে থাকবো যে এইটা ঠিক কথা। কারণ হচ্ছে ধর্ম পরিবর্তন করে দেওয়া। ধরুন কোনো একটা হিন্দু মহিলা বা হিন্দু একজন ছেলে, তাকে আজকে বলা হলো যে তুমি কনভার্ট হয়ে যাও, সে কনভার্ট হয়ে গেছে,
সে ভালোবেসেই হোক জোর করে হোক কনভার্ট হয়ে গেছে, সে ইসলামে চলে গেল, সে তার সম্পত্তিটা দান করে দিল। কোনো মেয়ে ধরুন বিয়ে করলো, ওই ভুলিয়ে ভালিয়ে বা যেভাবে বিয়ে করলো, তার সম্পত্তিটা সে দান করে দিল, 5 বছর হলো না তার সম্পত্তি দান করে দিল, তারপরে দেখা গেল তাকে তালাক দিয়ে দিয়েছে, সম্পত্তি চলে গেছে। এবার কি হবে? এই উত্তরটা কি, এই প্রশ্ন যদি আমি করি তাহলে কি ভুল হবে? এটা যদি করে কেউ, তাহলে 5 বছর হলে ক্ষতি কি আছে? একজন মুসলিম লোক সে কি 5 বছর ধরে নামাজও পড়ে না, 5 বছর ধরে ইসলাম ফলো করে না, এতে আপত্তি কোথায়? একজন মুসলিম লোক তো জন্ম থেকে শেষ অবধি, মৃত্যু অবধি সে তো নামাজ পড়ে, সবকিছু করে, ইসলামকে ফলো করে। তার মানে অন্য ধর্মের লোক আমার ধর্মে কনভার্ট হয়ে এলো, সঙ্গে সঙ্গে তাকে জমিটা দিয়ে দেবো, এই ধান্দা কি আছে? এই প্রশ্নটা কিন্তু অনেকে করছেন, আর এই প্রশ্ন ওঠাটা কিন্তু স্বাভাবিক। কেন আপত্তি? একজন লোক যদি 5 বছর ধরে ইসলাম ফলো করছে, তারপর তার সম্পত্তি সে দিচ্ছে, দিক না, তাতে তো আপত্তি নেই। কিন্তু এদের আপত্তি আছে। আচ্ছা আপনি বলুন তো, এই পয়েন্টে আপনি কি ভাববেন? এর পয়েন্টটা আপনি শুনুন। কালেক্টরের পাওয়ার দেওয়া আছে, মানে কালেক্টরকে দেওয়া আছে, কালেক্টরকে ক্ষমতা দেওয়া আছে এই বোর্ডে, অর্থাৎ এই যে ওয়াকফ বোর্ড আছে, এরা যা কিছু করবে সেখানে কালেক্টরকে একজন রাখা হবে। এবার এদের প্রশ্ন হচ্ছে কালেক্টর কেন? সে তো একজন সরকারি অ্যাপয়েন্টি, গভর্নমেন্ট অ্যাপয়েন্টি, তাই তাকে কেন রাখা হবে? আচ্ছা আপত্তি কোথায়? একটা সংগঠন বা একটা সংস্থা যে বিভিন্ন জায়গায় বলছে এই জমিটা আমার, ওই জমিটা আমার, সেই জমিটা আমার, ওটা আমার, সেটা আমার, যে বলছে সেখানে যদি একজন গভর্নমেন্ট অ্যাপয়েন্টে কেউ যদি থাকে, আপত্তি কোথায়? মানে আমার সবকিছু, আমারই সবকিছু থাকবে, আমি যার তার কবজা করব, কিন্তু সেখানে সরকারি কেউ থাকতে পারবে না, এই চিন্তা ভাবনা কেন? এখানেই তো তাহলে প্রশ্ন আসে যে তাহলে ডাল মে কুছ কালা হয়, আপত্তি কিসের? এই প্রশ্নটা আসবে কিন্তু। আর এই প্রশ্ন আপনাকে কি বিদ্ধ করছে না? আপনি জানাবেন, আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। আমি প্রত্যেকের কমেন্টস দেখবো যে 1 2 3 4 5, আমি যে 5টা যে প্রশ্ন করেছে, 5টা যে যুক্তি আমি দিচ্ছি, সেই যুক্তিগুলো কোনটা ভুল কোনটা ঠিক বলবেন আপনি। এরপরে কি? ওয়াকফ বাই ইউজার এটাকে খতম করতে চাইছে। ওয়াকফ বাই ইউজার কি? কোনো একটা জায়গা যেখানে গিয়ে, মনে আছে আপনার নিশ্চয়ই যে কল্যাণ ম্যানের যে একটা কথা বলেছিলেন, যে যেখানে গিয়ে 5 দিন ধরে কেউ নামাজ পড়ছে, এই যে ওয়াকফ বাই ইউজার, মানে আমি যেখানে যাচ্ছি, যে জায়গায় যাচ্ছি, সেটা যদি ইউজ করি তাহলে সেই জায়গাটা আমার, সেটা ওয়াকফ হয়ে যেতে পারে, ওয়াকফ প্রপার্টি। ধরুন 4-5 জন মিলে একটা জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে নামাজ পড়ছে, সব কিছু করছে, সেই জায়গাটা তার হতে পারে ওয়াকফ বাই ইউজার। এখানে এদের যুক্তি, অর্থাৎ এক পক্ষের যুক্তি হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা মসজিদে যাচ্ছি বা কবরস্থানে যাচ্ছি, সেই জমিটা আমাদের। বাস্তব কথা, সেই জমি আপনাদেরই হবে। দীর্ঘদিন ধরে যদি যাচ্ছেন সেটা তো আপনার হবে, কিন্তু দীর্ঘদিন ধরে আপনি যান না, কোনো জায়গায় কিছুদিন যাচ্ছেন, যেটা কল্যাণ ব্যানার্জি তুলেছিল। তো এরকম যদি যেতে থাকে, গেলেই যদি সেই জায়গাটা আমাদের হয়ে যায়, তাহলে ভাবুন আমার একটা জায়গা ফাঁকা পড়ে আছে, সেখানে দীর্ঘদিন ধরে কেউ কোনো কিছু করছে, তাহলে সেই জায়গাটা তার হয়ে যাবে। তাই ওয়াকফ বাই ইউজার কথাটাকে তুলে দেওয়ার জন্য যদি চিন্তা করছে, বা সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, বা এটা যদি না হয়, তাহলে কি ক্ষতি কোথায়? ক্ষতিটা কোথায়? এই প্রশ্নটা কিন্তু এবার উঠবে, তাই না? এর পরেরটা আপনি দেখুন, 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কালেক্টরকে যে কেউ কমপ্লেন করতে পারে। মানে কোনো কালেক্টরকে কমপ্লেন করা যেতে পারে যে এই জায়গাটা যেটা দেখাচ্ছে, এটা বলছে আমাদের সম্পত্তি, এটা তাদের নয়, এটা আমাদের সম্পত্তি। অর্থাৎ আমি বলতেই পারি ওই সম্পত্তিটা আমাদের, যতক্ষণ না পর্যন্ত ওই জায়গাটা নিয়ে, বিতর্কিত জায়গাটা নিয়ে মীমাংসা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি সেটাকে ইউজ করতে পারবেন না। এটা কোন জায়গায় নিয়ে বলা হচ্ছে? এগুলো বলা হচ্ছে ওয়াকফ প্রপার্টি, যেগুলোকে বলছে। কেউ কি বলতে যাবে ওই মসজিদটাতে আমি দখল নেব? কেউ বলবে? আমরা তো দেখিনি। মন্দির ভেঙে যেগুলো মসজিদ তৈরি হয়েছে, সেখানে গিয়ে একটা ফ্যাক্টর তৈরি হয়, কিন্তু বাকি সব জায়গায় হবে কেন? দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি আমার পাড়াতে যে মসজিদটা আছে, সেটাতে আমরা দখল করতে যাব, বলবো যে ওটা আমাদের জায়গা? এটা হয়? উত্তর হচ্ছে না। তাই ভয় পাওয়ার কি হচ্ছে? আসলে ভয় অন্য জায়গায় আছে। এই 5 নম্বর পয়েন্টটাও কিন্তু আমাদের জন্য ভয় না, কিন্তু ওয়াকফ বোর্ডের জন্য ভয়। সেটা হচ্ছে যে জায়গাগুলো ধরুন বলে দিয়েছে আমার, এবার তো কালেক্টরের কাছে যে কেউ কি বলতে পারে দেখুন ওই জায়গাটা কিন্তু আমাদের, সে তার ডিড নিয়ে গেল। সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে আপনি শুনলেন, সেটা হচ্ছে ডিড নিয়ে যাওয়া, অর্থাৎ দলিল দেখানো। আপনি কাগজ দেখান যে আপনার কাগজ আছে, আমি কোনো জায়গার উপরে আছি, জায়গার উপর থাকছি, সেই জায়গাটা আমার কিনা সেটা তো কাগজ বলবে। ধরুন যেখানে আপনি বাস করেন সেই জায়গাটা আপনার কিনা, বা আপনার বাড়ির মালিকের কিনা, মালিক মানে ধরুন আপনি ভাড়া বাড়িতে আছেন, তো সে তো তার কাগজ দেখাবে যে এই জায়গাটা আমার, তাই তো? আর যদি না হয় তাহলে কি করে প্রমাণ করবেন যে জায়গাটা আপনার? আর এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। গভর্নমেন্ট বা সরকার, কেন্দ্র সরকার চাইছে যে যে জমিটা আপনার সেটা আপনি প্রমাণ দেখান, প্রমাণ দেখিয়ে আপনি আপনার রাখুন। আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে নিয়ে যেতে হবে কাগজ। কাগজ আমি দেখাবো না, কাগজ আমার পৈতৃক সম্পত্তি, আমি কাগজ নিজের কাছে রাখবো, এ ভাবলে আর চলবে না, আপনাকে কাগজ দেখাতে হবে।
অর্থাৎ আপনি বলছেন এটা ওয়াকফ প্রপার্টি, এটা আমার জায়গা, সেটা আপনি কাগজ দেখান। আসলে এদের প্রশ্ন কোথায়, এরা কোথায় গোলাচ্ছে জানেন? এরা গোলাচ্ছে সাধারণ মুসলিমদের গোলাবে যেটা, সেটা হচ্ছে দেখো তোমার মসজিদ কবজা করে নেবে, তোমার কবরস্থান কবজা নিয়ে নেবে, এটা তো কথা নয়। আসল কথা হচ্ছে ওয়াকফ প্রপার্টি বা ওয়াকফ প্রপার্টি যেগুলোকে এরা দখল করে রেখেছে, মানে এটা আমার, এটা আমার, এটা আমার করছে, সেগুলো অরিজিনালি কিন্তু ওদের। কারণ বহু মানুষ লড়াই লড়তে পারেনি, বহু মানুষ লড়াই লড়তে পারেনি। আমার জানা একজন ভদ্রলোককে দেখেছিলাম, টালিগঞ্জ থেকে আমাকে ফোন করতেন, জানি না তিনি এখন কোথায় আছেন। তিনি আমাকে ফোন করতেন যে আমার জায়গাটাকে ওয়াকফ জায়গায় বলে দিয়েছে এবং নিয়ে নিচ্ছে। তিনি দৌড়দৌড়ি করে কিচ্ছু পারেননি। বাস্তব কথা, কিছু করার জায়গা নেই। আজকের কথা আমি বলছি না, আমি বলছি 2019-এর কথা, 18-19-এর কথা। সেই সময় তার সেই ভদ্রলোকের এই পরিস্থিতি তৈরি হয়েছিল। আর আজকে যদি সেই ভদ্রলোক যদি দাবি করেন যে এই জায়গাটা আমার ছিল, আমাকে দিয়েছিল, আমি কিনেছিলাম, তাহলে কি ভুল হয়ে যাবে? যে জায়গাটাকে দখল নিয়ে নিয়েছে সেটাকে ফেরত পাওয়া যাবে আমি যদি আদালতে যেতে পারি। কাগজ আমি দেখালাম, কাগজ আপনিও দেখান। আপনি বললেন এই জায়গাটা আমার, তো আপনি কাগজটা দেখান না, আপত্তি কোথায়? শুধুমাত্র কাগজ দেখাবো না বলার চিন্তা ভাবনা থেকে এইগুলো আসে। আর সাধারণ মুসলিমকে খেপিয়ে দেওয়া হচ্ছে যে দেখো মসজিদ দখল নিয়ে নেবে, দেখো তোমার দরগা দখল নিয়ে নেবে, দেখো তোমার ঈদগাহ দখল নিয়ে নেবে, দেখো তোমার কবরস্থান দখল নিয়ে নেবে। কিচ্ছু নয়, যে প্রপার্টিগুলো ওয়াকফ বলে নিয়ে নিয়েছে সেই প্রপার্টিগুলো কাগজ দেখাও, তাহলে তো ঝামেলা শেষ। এটা হচ্ছে আসল খেলা। এবং শেষে আপনি যেটা শুনলেন যে সিএ ব্যাপারে যে আন্দোলন হয়েছিল, সেইভাবে আন্দোলন করব, মানে এরা জানে যে এটাকে আটকানো যাবে না, এবং আটকাতে না পারলে কি করবে, সিএ ধাঁচে আন্দোলন করবে। তাই সজাগ হতে হবে আমাদের সবাইকে, আমাদের ভাবতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে এবং লোককে বোঝাতেও হবে যে আসল জায়গা হচ্ছে এটা। জানি না কল্যাণ ব্যানার্জি একজন আইনজ্ঞ হয়ে কোথায় কোথায় ভুলগুলো পেলেন আমি জানি না, বলতে পারবো না। তার মনে হয়েছে হয়তো এটা ঠিক, এটাকে করতেই হবে, তার কারণ ভোট। এদের সবার নজর এক জায়গায়, সেটা হচ্ছে ভোট। আজকে দেশটা টুকরো হয়েছে শুধুমাত্র একটাই কারণে, ভোট, ক্ষমতা দখলের জন্য। একদিকে মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষমতা দখলের জন্য দেশটা টুকরো করেছেন, মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে পারবে না বলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। এই দেশে জওহরলাল নেহেরু নিজের প্রধানমন্ত্রী থাকবে বলে দেশভাগটাকে মেনেও নিয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধী জওহরলাল নেহেরু প্রেমে আর কিছু করতে পারেননি, কারণ তাকে ভালোবাসেন, খুব ছেলের মতো দেখেন, তাই তাকে কিছু বললেন না, ফলত দেশটা টুকরো হলো। এই দেশ টুকরো হলো ধর্মের ভিত্তিতে, কিন্তু এই দেশের মধ্যে ওয়াকফ বোর্ড তৈরি হয়ে গেল, যেটা আমাদের ওপর ওয়াকফ আইন চাপিয়ে কংগ্রেসীরা এমন জায়গায় তৈরি করে নিয়ে গেছে যেখানে গিয়ে আমরা কোনো প্রতিবাদ করতে পারবো না। আজ যখন সেই জায়গা তৈরি হচ্ছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন আসছে, তো অ্যামেন্ডমেন্ট হলে ক্ষতি কি, সম্পূর্ণটা আপনি শুনলেন, শোনার পরে বোঝার পরে আপনার প্রতিক্রিয়া আপনি অবশ্যই দেবেন। এবং একটা কথা আমি আপনাকে বলি, এটা যদি মনে করেন আপনার বিপদ আছে, তাহলে আপনি কিন্তু শেয়ার করবেন। এটা যদি মনে করেন যে এই খবরটা চারিদিকে সবার কাছে পৌঁছানো দরকার, তবে কিন্তু আপনি শেয়ারও করবেন। কারণ শুধুমাত্র দেখলেন, শুনলেন, বুঝলেন না, চুপ করে গেলেন, এটা করবেন না, তাহলে আমাদের পস্তাতে হবে। সিএ বিরোধী আন্দোলন আমরা দেখেছি, সেই আন্দোলন যেভাবে আগুন জ্বলেছিল এখানে, এই আন্দোলন যাতে না হয় সে চিন্তা আমরা করবো। কারণ আমরা চাই না দেশের কোনো প্রান্তে আগুন জ্বলুক, ভাঙচুর হোক, ভুল বুঝে মানুষ রাস্তায় নামুক। সিএর ব্যাপারটা ছিল আলাদা, সেখানে ছিল এই দেশের মধ্যে থাকা বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া, খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া, তারপরে বৌদ্ধিস্ট যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া, যারা অন্য দেশ থেকে আমাদের দেশে এসছেন শরণার্থী হয়ে। কিন্তু গায়ে লেগেছিল অনুপ্রবেশকারীদের, বাংলাদেশ থেকে আসা মুসলমানদের, রোহিঙ্গাদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না, তাই আগুনটা তারা জ্বালিয়েছিল। ভারতবর্ষের বুকে বসে থাকা, নাম ভাড়িয়ে থাকা বহু বাংলাদেশি, তারা আগুন লাগিয়েছিল, আগুন জ্বালিয়েছিল, প্রি প্ল্যান্ড করেছিল। আজকে দেখছি এই আসাউদ্দিন ওবেসির কথা অনুযায়ী সেদিকে নিয়ে যাবেন এরা, দেখা যাক কি হয়। আমরা চাইবো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুক, সবাই বুঝুক ব্যাপারটা কি। এটাই ছিল আমার এখনকার প্রয়াস। রুদ্রবার্তা এইভাবে এগিয়ে যাবে আপনারা যদি আমার পাশে থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্টস করে জানান যে আপনারা কি ভাবছেন। দেখা হবে এর পরের রুদ্রবার্তাতেই। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।